এটাকে বলে মহান্ধতা আর কি, মানে আমরা মোহর মধ্য দিয়ে অন্ধ হয়ে যাই যে শিক্ষিত পিএইচডি থাকলেই বোধহয়, আমরা অনেক পিএইচডি ওয়ালা গত মন্ত্রিসভায় আমরা দেখেছি। তো সুতরাং এইসব পিএইচডি কিংবা শিক্ষিত লোকের বিষয়টাতে না গিয়ে আমরা ফোকাসটা বদলানোর চেষ্টা করি। একজন নেতৃত্ব মানে হচ্ছে যিনি মানুষকে প্রভাবিত করতে পারেন, ঐক্যবদ্ধ করতে পারেন, মোটিভেট করা কিংবা উৎসাহিত করতে পারেন কোন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, একটা ভিশনের দিকে। এখন এই যে নেতৃত্বের গুণাবলী, এই গুণাবলী তো অনেক মানুষের মধ্যেই আমরা দেখব, মানে সেটা ইতিবাচক ভাবেও দেখতে পারেন, কেউ নেতিবাচক ভাবেও দেখতে পারেন। এখন ধরেন একেবারে খোদ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পর্যন্ত আপনি যদি উদাহরণ টানেন, কারো কারো তুমুল নেতৃত্ব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার দেশের মানুষকে একভাবে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচন জিতলেন, তারপর আবার হারলেন, তারপর প্রায় যুক্তরাষ্ট্রের প্রায় মোটামুটি ট্র্যাডিশন ভঙ্গ করে আবার প্রার্থী হয়ে আবার জিতে আসলেন। এবং তিনি যে একটা স্পষ্টত বিভাজন কেন্দ্রিক রাজনীতি করেন, এটা হচ্ছে তার যদি বিপরীত দল দেখি ডেমোক্র্যাটদের বড় আকারের অভিযোগ। এখন এটা তো কেউ ভালো দেখছে, কেউ খারাপ দেখছে। এখন প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বের একটা সাধারণ গুণাবলী আছে, কিন্তু সেই নেতৃত্বের গুণাবলীকে আমরা কে কিভাবে দেখব সেটা নির্ভর করবে কার রাজনীতিটা কি, কে কোন বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিচ্ছে। আমাদের বিবেচনায় আমার মনে করি যে জনগণের বৃহত্তর স্বার্থটা কি কে চিহ্নিত শনাক্ত করতে পারছেন, সেটাকে বাস্তবায়ন করার অঙ্গীকার রাখেন এবং নিজের মধ্যে কথা কাজের একটা ইন্টিগ্রিটি কিংবা অখণ্ডতা বজায় রাখতে পারেন, সেই নেতৃত্বকে আমরা আমাদের জায়গা থেকে মানে নেতৃত্ব মনে করি সেটা জনগণের জন্য কল্যাণকর। এখন কল্যাণকর কোনটা, এইটার মধ্যে কিন্তু মত পার্থক্য আছে। সে কারণে ডেমোক্রেসিতে বহু দল থাকে। ফলে কোন দল কাকে কোন বিবেচনায় প্রার্থী করবে, এটা আসলে সেই দলের অগ্রাধিকার, তার যে আদর্শিক অবস্থান, তার যে লক্ষ্য, সেগুলোর উপর নির্ভরশীল। সম্ভবত এর কোনো সাধারণ মানদণ্ড তৈরি করা খুব কঠিন হবে। তবে আমরা কতগুলো বিষয়ে কথা বলতে পারি। একটা দেশে যদি টাকার প্রভাব রাজনীতিতে খুব বেশি থাকে, তখন টাকাওয়ালারা প্রার্থী হতে আগে এগিয়ে থাকবেন এবং বলবে যে ভাই আপনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো দাম নাই, আপনার তো টাকা নাই, আপনি তো জিতবেন না। সুতরাং যিনি টাকাওয়ালা তার পিছনে যায় ছুটবে। একটা সমাজের রাজনীতিতে যদি পেশি শক্তির খুব দাপট থাকে, মাস্তানি করা, গুন্ডামি করা, লোকজন নিয়ে হাঁটতে পারা, হ্যাঁ, তখন ওই প্রার্থীর ক্ষেত্রে ওইটা ক্রাইটেরিয়া হিসেবে সামনে আসবে। বড় দলগুলো প্রায় আনঅফিশিয়াল এই কথাবার্তা বলে আর কি, যে আচ্ছা ভালো মানুষ দিলে তো হবে না, ও জিততে পারবে কিনা সেটা তো প্রশ্ন, ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে কিনা সেটা তো প্রশ্ন। তো সুতরাং এই যে বিবেচনাগুলো, কিংবা ধরুন পপুলিজম, আপনি মানে পপুলিস্ট যত ইয়ে আছে, যেমন আইডেন্টিটি পলিটিক্স, ধর্ম, জাতিবাদী রাজনীতি, ইভেন সাম্প্রদায়িকতা, এমনকি আরো অনেকগুলো প্রশ্ন পপুলিস্ট পলিটিক্সের মধ্যে আসে। সেগুলোকে যারা করতে পারছে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফলে এখানেও একটা তৈরি করতে পারেন এবং যার ওই পপুলারিটি পপুলিজমের উপর দাঁড়িয়ে হচ্ছে, তাকেও আপনি আসলে বিবেচনায় নিতে পারেন। এখন এগুলো রাজনীতিতে প্রাধান্য মানে যদি থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোকে আপনি হয়তো ক্রাইটেরিয়াও ঠিক করে দিতে পারেন, কিছুটা নসিহত করতে পারেন, কিন্তু আদৌ এগুলো কোনো কাজ করে কিনা আমার কোনো যত ঘোরতর সন্দেহ আছে। মানে এই ধরনের আলোচনা প্রার্থী নির্বাচনে কোনো প্রভাব রাখে কিনা। আমার মনে হয় যে আমরা যে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, বা এমনকি সরকারও এটাকে লক্ষ্য হিসাবে সামনে এনেছে, তো এই নতুন বন্দোবস্ত বলি কিংবা একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলি, সেখানে বরং আমরা কি কি ক্রাইটেরিয়া আনলে রাজনীতিতে অর্থ, পেশি শক্তি কিংবা পপুলিজমের প্রভাব থেকে রাজনীতি, সাধারণভাবে রাজনীতিকে মুক্ত করা যায়, তাতে হয়তোবা প্রত্যেক দলের কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে তুলনামূলকভাবে কারা বেশি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণকে ঐক্যবদ্ধ করছেন, জনগণের সাথে নিবিষ্ট থাকছেন, সেই যোগ্যতার প্রশ্নটি প্রাধান্য পাবে। আপনি ওই জায়গাতে যদি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ওইগুলো প্রভাবশালী একই রকম ভাবে থাকে, তাহলে আমরা হয়তো এখানে অনেক সেমিনার করব, কিন্তু আমরা দেখব যে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা যেটা এসছে, তাদের প্রধান বিবেচনা থেকে ইলেকশন কে জিততে পারবে।
এবং ইলেকশন জেতার ফ্যাক্টরগুলো খুব পরিষ্কার, ওই ফ্যাক্টরগুলো রেখে দিবেন, তাহলে আপনার প্রার্থীর বদল ঘটবে না। ইলেকশন জেতার ফ্যাক্টর যদি আপনি বদলাতে না পারেন ব্যবস্থার মধ্যে থেকে, তাহলে আমরা সত্যিকার অর্থে এমন একটা যাকে বলে যে প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো না যেখানে মানুষ যোগ্যতার ভিত্তিতে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করার যোগ্যতা, আমি বলছি মানে যোগ্যতা অনেকের অনেক বিষয়ে থাকতে পারে। একজন অসাধারণ দার্শনিক হতে পারেন, কিন্তু তিনি রাজনৈতিকভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, তার জনস্বার্থটাকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আরেকজনের চাইতে কম যোগ্য হতে পারেন, বহু জায়গায় দেখা গেছে। কাজেই আমরা রাজনীতি যেহেতু মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ, তার সাধারণ স্বার্থকে প্রতিনিধিত্ব করার কাজ এবং সেই লক্ষ্যে উৎসাহিত করে মানুষকে নিয়ে যাওয়ার কাজ, সেটা করতে গেলে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সেই বিষয়গুলো প্রাধান্যে আনার উপাদান প্রতিষ্ঠা করতে হবে। সম্ভবত নতুন রাজনৈতিক বন্দোবস্তের এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কয়েকটা ছোট ছোট দিক আছে, যেমন ধরেন আজকাল প্রায় কথা শোনা যাচ্ছে যে মিনিমাম 3 বছর 5 বছর আগে পার্টি মেম্বারশিপ না থাকলে তারা রাজনীতিতে চলে আসে। আপনি ঠিক করবেন কিভাবে? আজকে যাকে নমিনেশন দেওয়া হচ্ছে তার একটা পুরো 10 বছর আগের মেম্বারশিপের কাগজ দেখিয়ে দেওয়াতে কোনো সমস্যা না। আমার ধারণা শুধুমাত্র এটা কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যে আপনি অবসর গ্রহণ করার তারিখ যেহেতু নির্দিষ্ট, সেটা থেকে কত বছর পরে আপনি পলিটিক্সে আসতে পারবেন। পার্টির ক্ষেত্রে এটা আসলে খুব বেশি মানে কার্যকর করা আমাদের বাংলাদেশে এই চর্চার মধ্যে আমি দেখি না। আমার মনে হয় যে আরেকটা ব্যবস্থার জায়গা আমরা এই মানে দলের রাজনৈতিক দল নীতিমালার ক্ষেত্রে আনতে পারি, সেটা হচ্ছে যে দলগুলোতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটা প্রাইমারি দিকে যাওয়া যায় কিনা। মানে যদি দলগুলোর প্রার্থী নির্বাচনের ব্যাপারটি কেবলমাত্র মনোনয়ন বোর্ডের উপর নির্ভর করে, তাহলে এইটা উপর থেকে নিচ পর্যন্ত প্রায় একই রকম থাকবে। ওই যে একটু আগে ডোনার ভাই যেগুলো বললেন, খুব বাস্তব কথা, নেতার পিছনে পিছনে ঘুরবে, প্রতিদিন সকালে যদি নেতাকে চেহারা না দেখায় তাহলে তো আমার নেতৃত্ব থাকবে না। এখন এই যে আমাদের এখানে যে কাঠামোটা তৈরি হয়েছে, যে পুরো নেতৃত্বটা নির্ভর করে সবচেয়ে বড় নেতার উপরে, তারপরে বড় নেতার পরে যারা তার পরের কাঠামো থাকে তাদের উপরে বাকিদের অনেকে নির্ভর করে, কিংবা বড় নেতার আশীর্বাদ যেদিকে থাকে সেদিকে নির্ভর করে। এই কাঠামোর মূল জায়গা হচ্ছে ক্ষমতার কেন্দ্রীকরণ, যেটা আমাদের রাষ্ট্রে ছিল, আমাদের পার্টিগুলোতে আছে। এখন রাষ্ট্রে ক্ষমতার কেন্দ্রীকরণ বদলের জন্য আমরা কথা বলছি, পার্টিতে ক্ষমতার কেন্দ্রীকরণের বদলের কথা যদি না আসে তাহলে সেটা হবে না। এখন পার্টিগুলোর নিজস্ব ব্যাপার এটা, আমি তো আর আরেক পার্টির কথা বলতে পারি না, আমার পার্টির কথা আমি হয়তো বলতে পারি, কিন্তু রাজনৈতিক দল নীতিমালা বিধিমালা যেহেতু রাষ্ট্র কর্তৃক একটা নিয়ম আছে, সেইখানে যে কতগুলো বাধ্যতামূলক জিনিস আছে প্রত্যেক দলের জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে প্রাইমারির বিধান অর্থাৎ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেই জায়গাটা তৈরি হতে পারে। পার্টির কর্মকর্তা নির্ধারণের দায়িত্ব পার্টি সভ্যদের, পার্টি মেম্বারদের, কাজেই সেটার ক্ষেত্রে হয়তো কেউ হাত দিতে পারবে না। আর বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা এটাই বলি যে ধরুন সারা সমাজ কাঠামোটা দাঁড়িয়ে আছে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের উপর ভিত্তি করে।